সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব যৌগের সমানতা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই সমানতা থেকে একটা সিকিউ এবং অনেকগুলো এমসিকিউ পেয়ে থাকো তোমাদের ইন্টারনাল পরীক্ষায় অথবা এক্সটার্নাল পরীক্ষায়, ইভেন দো অ্যাডমিশন টেস্টে। আমরা এই সমানতার আদ্য প্রান্ত আজকে বুঝতে চাই। দেখো, সমানতা কাকে বলে? যে সকল যৌগের আণবিক সংকেত একই, কিন্তু এর ভৌত অথবা রাসায়নিক ধর্মের অমিল, তাকে বলবা তুমি সমাণু, আর এই বিষয়টাকে বলবা সমানতা। যে কোনো একটা ভৌত অথবা রাসায়নিক ধর্ম। তাহলে কি দাঁড়ালো? যে সকল যৌগের আণবিক সংকেত একই, সেম, বাট ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিন্নতা রয়েছে, তাদেরকে তুমি বলবা কি? সমাণু, আর এই বিষয়কে বলবা তুমি সমানতা। ফর এক্সাম্পল দেখো, 1 2 3 4, এটার নাম হলো বিউটেন। বিউটেনের তুমি দেখো স্ফুটনাঙ্ক তুমি কত পেয়েছো? এখানে দেখো 0.5 ডিগ্রি সেলসিয়াস। আর এর নাম হলো আইসোবিউটেন, এখানে তুমি পেয়েছো কত? -10.5 ডিগ্রি সেলসিয়াস। উভয় যৌগেরই কিন্তু দেখো তুমি সংকেত করে 1টি 2টি 3টি 4টি কার্বন আছে, 4। তুমি দেখো হাইড্রোজেন 3 6 7 8 9 10টি, অর্থাৎ এই যৌগেও 4টি কার্বন এবং 10টি হাইড্রোজেন, এই যৌগেও তোমার 4টি কার্বন এবং 10টি হাইড্রোজেন আছে। অর্থাৎ উভয় যৌগেরই আণবিক সংকেত এক, কিন্তু ভৌত ধর্মের তোমার ভিন্নতা আছে, যেমন দেখো স্ফুটনাঙ্কের ভিন্নতা আছে। তাই এই দুইটা পরস্পরের সমাণু, আর এই বিষয়কে তুমি কি বলবো? বলো সমানুতা। আশা করি তোমরা এই সমানতাটা বুঝে গিয়েছো। এখন গাঠনিক সমানতা কাকে বলে? যে সকল যৌগের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ফলে যে সমানতা সৃষ্টি হয় তাকে বলে গাঠনিক সমানতা। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে তুমি বলবা গাঠনিক সমানতা। এই গাঠনিক সমানতার উপর বেসিস করে, মানে এই দুইটা কন্ডিশনের উপরে বেসিস করে গাঠনিক সমানতা 5 প্রকার। কি কন্ডিশন সেটা বলো? আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই কন্ডিশনের উপরে বেসিস করে তোমার এই গাঠনিক সমানতাটা 5 প্রকার। একটি শিকল সমানতা, কার্যকরীমূলক সমানতা, অবস্থান সমানতা, টেট্রামেরিজম, মেটামেরিজম। আমরা এই প্রত্যেকটা একটি একটি করে এখন আমরা দেখতে চাই। যেমন দেখো, প্রথমেই তোমার শিকল সমানতা। শিকল দেখো, একটা এক্সাম্পল দেই। CH3 CH2 CH2 CH3 CH3 CH CH3। একদিকে তুমি যদি একটা CH3 আঁকো, তাহলে একটু খেয়াল করে দেখো 1 2 3 4, এই দুইটাতেই কিন্তু 4টা কার্বন আছে, হাইড্রোজেন 10টা আছে। এই যৌগেও একটু পূর্বেই দেখেছো, এর নাম হলো বিউটেন আর এর নাম হলো আইসোবিউটেন। দুইটা যৌগেরই কিন্তু তুমি দেখো আণবিক সংকেত একই, কিন্তু গঠন কিন্তু ভিন্ন। দেখো, এটা সরল চেইন আর এটা শাখা আছে, এর মধ্যে কোনো শাখা নেই। তাহলে এটাকে বলা হয় শিকল বা চেইন সমানতা। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত এবং চেইন ভিন্ন। গাঠনিক সংকেতও ভিন্ন, আবার চেইনও ভিন্ন। দেখো, এটার চেইন আবার এটার চেইন কিন্তু ডিফারেন্ট। এটা সরল চেইন, এটা শাখায়িত চেইন। তাহলে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন তথা চেইনও ভিন্ন হওয়ার কারণে যে সমাণু সৃষ্টি হয় তাকে বলা হয় শিকল বা চেইন সমাণু। তাহলে এরা হলো শিকল বা চেইন সমাণু, আর এই বিষয়কে তুমি বলবা চেইন সমানুতা। তাহলে আমাদের শিকল বা চেইন সমানতাটা তোমরা বুঝে গিয়েছো। এটা আসে, এরা কি সমানতা, এইটা বিষয়টা আসে। এখন দেখো কার্যকরীমূলক সমানতা। ফর এক্সাম্পল দিয়ে তুমি সবসময় মুখস্থ করবে, তাহলে আর এর এত টেনশন হবে না। CH3 CH2OH, তুমি দেখো এটা হলো একটা ইথার। ইথার কি করে চিনেছো? আমরা জানি ইথারের কার্যকরীমূলক হলো বন্ধন OO, আর এটা একটা অ্যালকোহল। তুমি অ্যালকোহল কিভাবে চিনেছো? বন্ধন OH।
এটা একটা অ্যালকোহল আর এটা হলো একটা ইথার। তাহলে দুইটা যৌগ দেখো কার্যকরীমূলক কিন্তু ডিফারেন্ট, এই কার্যকরীমূলক ডিফারেন্ট, কিন্তু দুইটা যৌগেরই দেখো আণবিক সংকেত, দেখো দুইটা কার্বন আছে C2, তিনটা তিনটা 6টা হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে একটি। দেখো এই যৌগ এবং এই যৌগের আণবিক সংকেত সেম, কিন্তু গঠন ভিন্ন এবং কার্যকরীমূলকও ভিন্ন। তাহলে আমি একটু গুছিয়ে সংজ্ঞাটা বলি। যে সকল যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন এবং কার্যকরীমূলক ভিন্ন, বলে যে সমাণু হবে তাকে তুমি বলবা কার্যকরীমূলক সমানুতা। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন এবং কার্যকরীমূলক ভিন্ন হওয়ার কারণে যে সমাণু সৃষ্টি হয় তাকে বলা হয় কার্যকরীমূলক সমানুতা। তাহলে এটা নাম হলো ডাইমিথাইল ইথার, যেহেতু মিথাইল দুইটা, ডাইমিথাইল ইথার, আর এর নাম হলো ইথানল, এরা হলো কার্যকরীমূলক সমানুতা। এমসিকিউতে আসে এই দুইটা যৌগ কি সমানুতা, কার্যকরীমূলক সমানুতা। তাহলে তুমি বুঝতে পেরেছো যে কার্যকরীমূলক সমানুতাতে কার্যকরীমূলক ভিন্ন ভিন্ন হবে। এখন হলো অবস্থান সমানুতা। অবস্থান, এরা একই সমগোত্রীয় শ্রেণীর হবে অবস্থানটা, CH3 CH2 CH2OH এক নাম্বার, এটা হলো 2 নাম্বার, দেখো CH3 CH2 CH3, এটা হলো OH। তুমি দেখো 1 2 3 1 2 3, তুমি দেখো OH-টা কয় নাম্বার কার্বনের সাথে আছে, 1 নাম্বার, আর এখানে OH-টা কয় নাম্বার কার্বনের সাথে আছে, 2 নাম্বার। তাহলে কার্যকরীমূলকের অবস্থান কিন্তু ভিন্ন, অবস্থান ভিন্ন। কার অবস্থান ভিন্ন? কার্যকরীমূলকের অবস্থান। তাহলে দেখো এটার আণবিক সংকেত এটার আণবিক সংকেত কিন্তু একই হবে। দেখো কয়টা কার্বন আছে, 1 2 3টা, হাইড্রোজেন 3 4 5 6 7 8টি, অক্সিজেন একটি। অর্থাৎ তুমি দেখো এইটা এবং এইটা দুইটারই আণবিক সংকেত এটা, কিন্তু গঠন ভিন্ন। দেখো এটা দেখতেই বোঝা যাচ্ছে গঠন ভিন্ন, কারণ এখানে 2 নাম্বার কার্বনের লগে আছে OH আর এখানে 1 নাম্বার কার্বনের সাথে আছে OH। তাহলে এই যৌগের আর এই যৌগের তো গাঠনিক সংকেত ভিন্ন এবং এই কার্যকরীমূলকের অবস্থান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হয় অবস্থান সমানতা। খুব ইজি তুমি যদি বুঝো। আমি আবারও বলতেছি, একটু গুছিয়ে একটু মনোযোগ দাও। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন এবং কার্যকরীমূলকের অবস্থান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হয় কার্যকরীমূলকের অবস্থান সমানতা। তাহলে এইটা এবং এইটা কার্যকরীমূলকের অবস্থান সমানতা। তুমি আশা করি এই কার্যকরীমূলকের অবস্থান সমানতা বুঝতে পেরেছ। এগুলো এত বেশি আসে না, এই দুইটা বেশি বার আসে। একটা হলো টোটোমারিজম আর একটা হলো মেটামারিজম। দেখো টোটোমারিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টোটোমারিজম আমি সংজ্ঞাটা একটু পরে বলবো। এখন আমি একটা এক্সাম্পল দিতে চাই, একটু খেয়াল করো। CH3COCH3 এটা একটা কিটোন প্রোপানন। একে যদি তুমি ভেঙে লেখো এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। এটা একটা উভমুখী চিহ্ন বিক্রিয়া দিলাম আমরা। তুমি জানো অক্সিজেন হলো ঋণাত্মক আর হাইড্রোজেন হলো ধনাত্মক। এই অক্সিজেনের মধ্যে আর কার্বনের মাঝখানে যে বন্ধন আছে একটা সিগমা একটা পাই। তুমি জানো পাই বন্ধন অত্যন্ত দুর্বল, এই পাই বন্ধন ভেঙে যাবে, এই অক্সিজেন একটা হাইড্রোজেনকে টান দিয়ে এখানে নিয়ে আসবে। তাহলে CH3COH বন্ধন CH2, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে গিয়েছে, দুইটা হাইড্রোজেন রয়েছে এখানে দুইটা, আর ডাবল বন্ধন না দিলে কার্বনের যোজনী 4 হবে না। দেখো এই কার্বনের যোজনী 1 2 3 4 1 2 3 4। তাহলে তুমি দেখো এটা কিটোন মূলক CO, এই কিটোন মূলক থেকে কি হয়ে গেছে অ্যালকোহল মূলক, অ্যালকোহল মূলক। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটা এবং এটার মধ্যে যতটা কার্বন আছে ততটাই কার্বনই আছে, 1 2 3টা 1 2 3টা, যতটা হাইড্রোজেন আছে ততটা হাইড্রোজেন আছে, যতটা অক্সিজেন আছে ততটা অক্সিজেন আছে। অর্থাৎ এই দুইটা যৌগের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত দেখো ভিন্ন। এখন সংজ্ঞাটা আমি একটু বলতেছি, একটু খেয়াল করে। টোটোমারিজম একটি কার্যকরীমূলক যুক্ত যৌগ থেকে যদি ভিন্ন একটি কার্যকরীমূলক যুক্ত যৌগ তৈরি হয়, যেহেতু একটা উভমুখী বিক্রিয়া সেহেতু এটা সাম্যাবস্থা অর্জন করবে। আর তুমি জানো সাম্যাবস্থা হলো গতিশীল। তাহলে একটি কার্যকরীমূলক যুক্ত যৌগ থেকে ভিন্ন কার্যকরীমূলক যুক্ত যৌগ যদি তৈরি হয় এবং উভয় কাঠামোর মধ্যে যদি একটি গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে তাহলে এদেরকে বলা হয় টোটোমার, আর এই বিষয়কে বলা হয় টোটোমারিজম। তুমি দেখো এটা একটা স্ট্রাকচার আর এটা একটা স্ট্রাকচার, তাহলে 1 নং এবং 2 নং যৌগ পরস্পরের টোটোমার,
আর এই বিষয়কে বলবা টোটোমারিজম। আমি আবারও বলতেছি, দেখো খুব ইজি এবং বারংবার পরীক্ষায় এসেছে এটা। একটি কার্যকরীমূলক যুক্ত যৌগ থেকে যদি স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন কার্যকরীমূলক যুক্ত যৌগ তৈরি হয় এবং উভয় কাঠামোর মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে, তাহলে এদেরকে বলবা পরস্পরের টোটোমার, আর এই বিষয়কে বলবা টোটোমারিজম। সাধারণত দ্বিযুজি কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে এই টোটোমারিজম ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবজেক্টিভ এমসিকিউ প্রায় আসে। এটা হলো কিটুন, তুমি দেখো কিটুনের টোটোমারিজম ঘটেছে। আর হলো ইথার। দুই যোজনী কিভাবে বুঝো? এই যে আমার এক যোজনী, এই আরেকটা যোজনী, দুই যোজনী। তাহলে এটার যোজনী কত? 1 1 2 1 1 2। এটা হলো ইথারের কার্যকরীমূলক, এটা হলো কিটুনের কার্যকরীমূলক। তাহলে এই ইথার এবং কিটুনের ভিতরে এই টোটোমারিজম ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল এডমিশন পরীক্ষা এটা এসেছে। তাহলে একটি কার্যকরীমূলক যুক্ত যৌগ থেকে স্বতঃস্ফূর্তভাবে যদি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত যৌগ তৈরি হয় এবং উভয় কাঠামোর মধ্যে যদি একটি গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে, তাহলে তাকে বলা হয়, দুইটা যৌগকে টোটোমার, আর এই বিষয়কে বলা হয় টোটোমারিজম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন হলো মেটামারিজম। মেটামারিজম কাকে বলে? যদি টোটোমারিজম তুমি বুঝে থাকো, তাহলে মেটামারিজম আরো ইজি। মেটামারিজম একটা এক্সাম্পল দিয়ে পরে সংজ্ঞায় যায়। সবসময় তুমি এক্সাম্পল দিয়ে সংজ্ঞা মনে রাখবে, তাহলে তুমি আর কোথাও ঠেকবে না। CH2O CH2 CH3। সবাই একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে। 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ যতটা কার্বন আছে এখানেও ততটা কার্বন আছে, যতটা অক্সিজেন আছে এখানে ততটা অক্সিজেন আছে, এখানে যতটা হাইড্রোজেন আছে এখানে ততটাই হাইড্রোজেন আছে। তাহলে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। দেখো গঠনই ভিন্ন, চেহারাই ভিন্ন। এই পাশে দেখো অক্সিজেনের এই পাশে একটা কার্বন আছে, এখানে অক্সিজেনের এই পাশে দুইটা কার্বন আছে। অর্থাৎ এই কার্যকরীমূলকের উভয় সাইডে যে কার্বন সমান নাই। দেখো এই কার্যকরীমূলক এই পাশে একটি, এখানে দুইটি, এই পাশে 1 2 3টি, এই পাশে দুইটি। তাহলে এই কার্যকরীমূলকের উভয় সাইডে কার্বন সংখ্যা অসমান হওয়ার কারণে যে সমানো হয় তাকে বলবো মেটামার, আর এই বিষয়কে বলা হয় মেটামারিজম। তাহলে এরা এবং এরা, অর্থাৎ এই যৌগ স্ট্রাকচার এবং স্ট্রাকচার দুইটা পরস্পরের মেটামার, আর এই বিষয়টাকে বলবো মেটামারিজম। আমি আবারও সংজ্ঞাটা বলতেছি, একদম সিম্পল সংজ্ঞা। কার্যকরীমূলকের উভয় পাশের কার্বনে কার্বন সংখ্যা অসমান হওয়ার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে বলা হয় মেটামারিজম। সাধারণত দ্বিযুজি কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ এই মেটামারিজম প্রদর্শন করে। একটু আগেও তোমাদের বলেছি যে টোটোমারিজমও কিন্তু এই দ্বিযুজি কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ প্রদর্শন করে। ঠিক মেটামারিজমও এই দ্বিযুজি কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ সমূহ প্রদর্শন করে, তথা অ্যালডিহাইড এন্ড কিটোন। সংজ্ঞাটা আবার একটু বলি, একটু মনোযোগ দাও। কার্যকরীমূলকের উভয় পাশের কার্বনে, মানে কার্যকরীমূলকের উভয় সাইডে কার্বন সংখ্যা অসমান হওয়ার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে তো বলা হয় তোমার মেটামারিজম। আর এই দুইটা যৌগকে বলা হয় পরস্পরের মেটামার। আশা করি এই গাঠনিক সংকেতের উপর ভিত্তি করে তোমার যে 5 প্রকার সমানতা আছে এটা তোমরা বুঝতে পেরেছ। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে এখন আমরা আসবো, সেটা হলো একটু আগে তুমি পড়েছো আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। কিন্তু আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত তো একই, সেম, বাট কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে একটি সমানতা হয়, তাকে বলা হয় স্টেরিও সমানতা। খুব ইম্পর্টেন্ট, স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা। এখানে কি হবে বলো? আণবিক সংকেত ও গাঠনিক সংকেত একই, তবে ভিন্ন কি বলো? কনফিগারেশন। মনোযোগ দিয়ে খেয়াল করো, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, বাট কনফিগারেশন ভিন্ন, সজ্জাটা ভিন্ন। যেমন ধরো আমি এই 4টি কলমকে এইভাবে সাজিয়েছি, 1 2 3 4টা কলম।
এখন তুমি এসে এই কলমটাকে এখানে দিয়েছো। এখন কিন্তু সজ্জা ভিন্ন হয়ে গিয়েছে। আগে যেভাবে সাজিয়েছিলাম এখন কিন্তু এইভাবে সাজানোটা নাই, কিন্তু যে 4টা কলম ছিল এখনো কিন্তু সেই 4টেই আছে। তাহলে দেখো সাজানোটা এখন কি হয়েছে, ভিন্ন হয়েছে। ঠিক এরকম তোমার আণবিক সংকেত গাঠনিক সংকেত সেম, কিন্তু কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে যে সমানতা হয় তাকে বলা হয় স্টেরিও সমানতা। একদম সিম্পল বিষয়। সবাই মনে করে এই স্টেরিও সমানতা অত্যন্ত কঠিন, আমি বলি এটা টু ইজি, পানির মতো সহজ। তুমি মনোযোগ দাও, দেখবে আজকের পরে তোমার আর এই সমানতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তাহলে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, কিন্তু কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে যে সমানতা হয় তাকে বলা হয় স্টেরিও সমানতা। এই স্টেরিও সমানতা দুই প্রকার। স্টেরিও সমানতা দুই প্রকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুই প্রকার। তোমার একটি হলো জ্যামিতিক সমানতা, আরেকটি হলো আলোক সমানতা। আলোক সমানতা। তাহলে স্টেরিও সমানতা দুই প্রকার, জ্যামিতিক সমানতা, আলোক সমানতা। তুমি একটু আগে পড়েছো স্টেরিও সমানতার শর্ত কি, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কনফিগারেশন ভিন্ন। এখানেও একই কথা, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কনফিগারেশন ভিন্ন। সেম, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কনফিগারেশন ভিন্ন। তাহলে আমরা জ্যামিতিক সমানতাটাকে ইন ডিটেলস আমরা এখন পড়তে চাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিবে। জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা। তুমি একটু খেয়াল করে দেখো, সংজ্ঞা আমি পরে পড়বো বলেছি। জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কে? তুমি দেখো কার্বন কার্বন যখন একক বন্ধন থাকে, কার্বন কার্বন এই বন্ধনকে মুক্তভাবে ঘোরানো সম্ভব, কারণ একক বন্ধন সিঙ্গেল বন্ধন কোথাও বাধা পাবে না। দেখো মুক্তভাবে এভাবে ঘোরানো সম্ভব, ইজিলি ঘুরে। কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন যখন থাকে তখন তুমি জানো একটা সিগমা বন্ধন আর একটা হলো পাই বন্ধন। যখন এই সিগমা বন্ধনটা ঘুরতে যায় তখন এই পাই বন্ধন বাধা দেয়, অর্থাৎ এখানে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না। এখানে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না। বিজ্ঞানীরা বলতেছেন যেখানে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হয় তারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আবার একটি কথা উনি বলতেছেন যে জ্যামিতিক সমানতার চেহারাটা হবে এরকম, এই কার্বনের যে দুইটা হাত ফ্রি আছে, দুইটা হাত ফ্রি, এই দুইটা হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ জয়েন থাকা লাগবে, ভিন্ন ভিন্ন গ্রুপ। তাহলে তুমি একটু আগে দেখেছো কার্বন কার্বন একক বন্ধনে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব, তাই এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কিন্তু এই দ্বিবন্ধনে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না, কেন? কারণ এই পাই বন্ধনের জন্য, এই জন্য এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। সিম্পল বিষয়। এখন এই কার্বন কার্বন দ্বিবন্ধনের এই পাশে যে দুইটা কার্বন আছে, সেই কার্বনের দুইটা হাত যে ফ্রি আছে, এই দুইটা হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকা লাগবে। এখানে এ ইজ নট ইকুয়াল টু বি, মানে এর সাথে বি এর কোনো রিলেশনই নাই, ডিফারেন্ট। তাহলেই তোমার এই জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, আদারওয়াইজ করবে না। এখন পর্যন্ত কিন্তু আমি তোমাকে সংজ্ঞা বলিনি, এখন সংজ্ঞা বলবো। অণুতে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশনের সৃষ্টি হয়। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু দুটি কনফিগারেশনের সৃষ্টি হয়, কনফিগারেশন ভিন্ন। ফলে এদেরকে বলা হয় জ্যামিতিক সমাণু, আর এই বিষয়কে বলা হয় জ্যামিতিক সমানতা। সো ইজি, এখনই তোমার মুখস্থ হবে। অণুতে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি সজ্জার সৃষ্টি হয়, এদেরকে বলা হয় পরস্পরের জ্যামিতিক সমাণু, এবং এই বিষয়কে বলা হয় জ্যামিতিক সমানুতা। আমরা একটা এক্সাম্পল দিলেই তোমার 14 গোষ্ঠী এখনই মুখস্থ হয়ে যাবে এই জ্যামিতিক সমানতার যা আছে। দেখো এটা এ, এটা বি, এটা এ, এটা বি। এখন তুমি এইটাকে ফিক্সড রাখবা, ফিক্সড।
ফিক্সড রেখে দাও, এটা এ এটা বি, তুমি এটাকে উপরে তুলো এটাকে নিচে নামাও, তাহলে বি আর এ। দেখো এই কার্বনের সাথে এ বি আছে, 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 অর্থাৎ এটার আণবিক সংকেত আর এটার একই, এদের গাঠনিক সংকেত একই, দেখো গঠনও একই। তুমি বলবা উপরে নিচে আছে, উপরে নিচে তো এটা সজ্জার উপরে সাজানো, এটা ভিন্ন, কিন্তু দেখো এই কার্বনের সাথে যারা আছে এই কার্বনের সাথে তারাই আছে, এই কার্বনের সাথে যারা আছে তারাই আছে। এই যৌগে এ আছে দুইটি, এই যৌগে আছে এ আছে দুইটি, এই যৌগে বি দুইটি, এখানে বি দুইটি, এখানে কার্বন দুইটি, এখানে কার্বন দুইটি, অর্থাৎ দুইটি যৌগেরই আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক। 3 নাম্বার হলো কনফিগারেশন ভিন্ন। ফলে কয়টি সজ্জা সৃষ্টি হয়েছে বলো? দুইটি। এদেরকে বলবা দুইটাকে পরস্পরের জ্যামিতিক সমাণু, আর এই বিষয়কে বলা হয় জ্যামিতিক সমানতা। এখন বলতেছে যদি দ্বিবন্ধনের উপরে বা নিচে যদি একই গ্রুপ থাকে, যে কোনো এক পাশে একই গ্রুপ থাকে, তাহলে তাকে বলবা সিস সমানতা, সিস। আর এটাকে বলবা ট্রান্স সমানতা, ট্রান্স। তাহলে জ্যামিতিক সমানতা কয় প্রকার? সিস সমানতা, ট্রান্স সমানতা, 2 প্রকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও এমসিকিউতে আসে। জ্যামিতিক সমানতা 2 প্রকার, সিস সমানতা, ট্রান্স সমানতা। যদি একই পাশে একই গ্রুপ থাকে তাকে বলবা সিস, আর যদি কোনাকুনি বরাবর মিল থাকে, দেখো কোনাকুনি বরাবর, এই যে কর্ণ বরাবর, ডায়াগোনাল রিলেশনশিপ, ডায়াগোনাল মানে কর্ণ, তাহলে তাকে বলবা ট্রান্স সমানতা। তাহলে জ্যামিতিক সমানতা 2 প্রকার, সিস সমানতা, ট্রান্স সমানতা। এখন লাস্ট আমি সংজ্ঞাটা বলতেছি। অণুতে বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি সজ্জার সৃষ্টি হয়, এদেরকে বলবা পরস্পরের জ্যামিতিক সমাণু, আর এই বিষয়কে বলবা জ্যামিতিক সমানুতা। তুমি বলতে পারো এখন স্যার আমাকে একটা স্পেসিফিক এক্সাম্পল দেন, যে এক্সাম্পলে আমরা আরেকটু ভালো বুঝবো। দেখো এটা যদি CH3 দাও, এটা যদি H দাও, এটা যদি CH3 দাও, এটাকে যদি H দাও, এইটাকে ফিক্স রাখো CH3, এটা H, আর এটাকে তুলে ফেলো এদিকে, অর্থাৎ এখানে দিবে তুমি H, এদিকে দিবে তুমি CH3। তাহলে এটা কি তুমিই বলো, এটা কি সমানতা? একই পাশে একই গ্রুপ, সিস সমানতা। এটা কোনাকুনি ভাবে মিলাচ্ছে, ডায়াগোনাল কর্ণ বরাবর, এটা ট্রান্স সমানতা। কত ইজি দেখো, এটা সিস সমানতা, এটা ট্রান্স সমানতা, ইট ইজ কল্ড জ্যামিতিক সমানতা। এর থেকে আর সহজ কি হবে বলো? অথচ ছাত্ররা মনে করে কত কঠিন, কত কঠিন। আমি বলি ইহা সহজ। এখন তুমি দেখলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কে? অ্যালকিন। সকল অ্যালকিন কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না, তোমাদের এমসিকিউ আসে। যদি এই ক্ষেত্রে খালি তুমি এইচ লাগিয়ে দাও, দেখো এটা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কেন করবে না? দেখো এইটা ভিন্ন ভিন্ন আছে, কিন্তু এটা তো সেম, কিন্তু এটা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, কারণ এটা দেখো ভিন্ন 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 ভিন্ন। আবার যদি তুমি এটাকেও তুমি এইচ দাও, মিলে গেছে দেখো, তাহলে এইটাকে যদি তুমি এইভাবে লিখো CH2 CH2, এটা কিন্তু একটা অ্যালকিন, এটা ইথিন। তুমি জানো এই বাংলাদেশে যতগুলো পলিথিন তৈরি হচ্ছে সবগুলো কিন্তু এটা থেকে তৈরি হচ্ছে, ইথিন থেকে পলিথিন। তাহলে এই অ্যালকিনটা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তোমাদের এরকম এমসিকিউ আসবে, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। তাহলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, কিন্তু এটা কিন্তু করবে। এই দুইটা সাইডের যে কোনো এক সাইড যদি মিলে যায় তাহলে কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে তোমরা জানলা সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ তথা অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, তবে সকল অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। এখন দেখো এছাড়া আরেক ধরনের যৌগরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, সেটা হলো এলিসাইক্লিক যৌগ। তোমাদের আগে প্রিভিয়াস লেকচারে আমি পড়াইছি এলিসাইক্লিক যৌগ কাকে বলে। বদ্ধ শিকল এলিফেটিক যৌগকে এলিসাইক্লিক যৌগ বলে। বদ্ধ শিকল এলিফেটিক যৌগ তাদেরকে বলবো এলিসাইক্লিক যৌগ। খেয়াল করো, একটু মনোযোগ দাও। CH2 CH2 CH2, এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন সাইক্লো CLO সাইক্লো PRO PANE সাইক্লোপ্রোপেন। এই সাইক্লো শব্দের অর্থ হলো চক্র, চাক্রিক প্রোপেন। এটাকে তুমি এভাবে লিখতে পারো, মনে করবা এটা যদি জ্যামিতি হয় তাহলে ত্রিভুজ, কিন্তু আসলে কেমিস্ট্রির ভাষায় এটার নাম হলো সাইক্লোপ্রোপেন।
এই কোনায় কি আছে? CH2 আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, H2 কার্বনের যোজনী তুমি জানো 4, অর্থাৎ এখানে 1 2 এক্সিস্টিং দেখা যাচ্ছে, ভিজিবল 1 2, আর দুইটা হাইড্রোজেন লুকাই আছে, তাহলে 1 2 3 4। এখানেও কার্বন 1 2 যোজনী প্রদর্শিত হয়েছে, আর দুইটা হাইড্রোজেন লুকিয়ে আছে, দুইটা হাইড্রোজেন 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা একটা বদ্ধশিকল এলিফেটিক যৌগ। কিন্তু এইটা এবং এইটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কেন করবে না একটু খেয়াল করে দেখো। এই ক্রসিং এ কিন্তু কার্বন আছে, এই হাইড্রোজেনকে এখন দৃশ্যমান করে দেখাচ্ছে আমি, দৃশ্যমান। আর এখানে তো তুমি জানো CH2 আছে, এখানে CH2 আছে, এখানেও CH2 আছে, এটাকে আমি এইভাবে লিখছি। তাহলে দেখো একই গ্রুপ, একই গ্রুপ, একই গ্রুপ থাকলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, ডিফারেন্ট গ্রুপ থাকা লাগবে। তাহলে যদি এরকম হয় একটু খেয়াল করে দেখো সবাই মনোযোগ দিয়ে, যেখানে CH3 আছে, এখানে H আছে, এখানে আছে H, এখানে H, এটাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কারণ দেখো এইটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, কিন্তু এটা তো সেম। এখন তুমি যদি এটাকে এইভাবে লিখো, এইভাবে, এটা CH3, এটা H, এটা CH3, এটা H, তাহলে 100% এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। দেখো ডিফারেন্ট 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 ডিফারেন্ট, এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, এটা করবে না, এটা করবে না, এটাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এখন এটা সিস না ট্রান্স, তুমি বলো। এটা সিস, একদম সিম্পল, একই পাশে একই গ্রুপ, উপরে দেখো এইচএস নিচে, CH3 উপরে, সিস সমানতা। এখন এটাকে ফিক্সড রাখো, এটাকে উপরে তুলে দাও, এটাকে নিচে নামাইয়ে দাও, তাহলে হবে কি ট্রান্স সমানতা। এটাকে যদি আমি একটু মুছে লিখি, দেখো এটাকে যদি আমি একটু মুছে লিখি, একটু দেখো সবাই মনোযোগ দাও। তাহলে এটা হলো CH3, এটা এস ফিক্সড রাখো, আর এটাকে উপরে তোলো, এটাকে নিচে নামাও, তাহলে তুমি দেখো এটা কিন্তু কর্ণ বরাবর মিল, কোনাকুনি বরাবর মিল, তাহলে এটা হলো ট্রান্স সমানতা, ট্রান্স। তাহলে কয় ধরনের যৌগ তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করলো? কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ অ্যালকিন, আর হলো এলিসাইক্লিক যৌগ। বদ্ধশিকল যে এলিফেটিক যৌগ আছে তাদেরকে বলবা তুমি এলিসাইক্লিক যৌগ। এই এলিসাইক্লিক যৌগ তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তবে সকল অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, সকল এলিসাইক্লিক যৌগ কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কারণ এটা একই গ্রুপ থাকলে হবে না, ভিন্ন ভিন্ন গ্রুপ থাকা লাগবে। আর একই পাশে যদি একই গ্রুপ থাকে তাহলে বলবা সিস, আর যদি কোনাকুনি ভাবে থাকে তাহলে বলবা ট্রান্স। আশা করি জ্যামিতিক সমানতার আদ্যপান্ত তুমি বুঝেছো। এখন আমাদের আলোক সমানতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোক সমানতা। এই আলোক সমানতা অনেকেই কিছুই বুঝে না। কেন বুঝে না আমার মাথায় ধরে না। আলোক সমানতা, আলোক সমানতা, এই আলোক সমানতা বোঝার জন্য তোমার জানতে হবে প্রথমে কাইরাল কার্বন। কাইরাল কার্বন, এই কাইরাল কার্বনের অপর নাম হলো অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন অর্থাৎ কার্বনের যোজনী হলো 4, এই 4টি হাতে যদি এ বি ডি ই ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, এ ইজ নট ইকুয়াল টু বি, ইজ নট ইকুয়াল টু ডি, ইজ নট ইকুয়াল টু ই, দেখো একটার সাথে কোনোটার কোনো রিলেশন নাই, সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এই কার্বনটাকে বলবা তুমি কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। একে কার্বন তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দাঁড়াইলো? কাইরাল কার্বন বারবার আসে তোমার সিকিউতে, কতে, এমসিকিউতেও আসে। কাইরাল কার্বন কাকে বলে তোমরা বলো? কার্বনের যোজনী হলো 4, এই 4টি যোজনীতে বা 4টি হাতে যদি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে তাহলে তুমি তাকে বলবা কাইরাল কার্বন। আমি অলরেডি দৃশ্যমান করে রেখেছি এখানে, এ বি ডিই ভিন্ন ভিন্ন, এই কার্বনটা হলো কাইরাল কার্বন। তোমাদের প্রায়শই এমসিকিউতে আসে যে গ্লুকোজে কয়টি কাইরাল কার্বন আছে বা অমুক যৌগে কয়টি কাইরাল কার্বন আছে, সেটা আমরা একটু দেখি। এটা কিন্তু এমসিকিউতে আসে, মনোযোগ দিবে। যেমন ধরো গ্লুকোজের সংকেত C6H12 ও 6, এটিকে যদি তুমি ভেঙে লেখো CSO 1 2 3 4 5, CH2OH, একে যদি তুমি ভেঙে লেখো গঠন বা গাঠনিক সংকেত আকারে H H H H OH 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 OH, এটা হলো এই গ্লুকোজের তোমার গাঠনিক সংকেত 1 2 3 4 5 6। তুমি দেখো এটা তো কাইরাল কার্বন হবেই না। কার্বনের দেখো 4টি হাতে কিন্তু ভিন্ন ভিন্ন গ্রুপ নাই, এই দুইটা হাইড্রোজেন সেম, তাহলে এটা কাইরাল কার্বন বাদ।
তুমি দেখো এটা এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা টোটালটা একটা গ্রুপ ভিন্ন, আর টোটাল বডিটা একটা ভিন্ন, অর্থাৎ এটা একটা ক্যারিয়াল কার্বন। এটা ভিন্ন, এটা ভিন্ন, টোটাল বডিটা একটা ভিন্ন, এইটুকু একটা ভিন্ন, তাহলে এটাও ক্যারিয়াল কার্বন। এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন, আবার এটাও ভিন্ন, তাহলে এটাও একটা ক্যারিয়াল কার্বন, এটাও একটা ক্যারিয়াল কার্বন। আর এইটা ক্যারিয়াল কার্বন না, কারণ দেখো এখানে গ্রুপে আছে কয়টা, একটা দুইটা, আর অক্সিজেনের লগে দ্বিবন্ধনে আবদ্ধ থাকবে, অর্থাৎ এটাও ক্যারিয়াল কার্বন হবে না, এটাও ক্যারিয়াল কার্বন হবে না। ক্যারিয়াল কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ এই গ্লুকোজে 4টি ক্যারিয়াল কার্বন আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এটা পরীক্ষায় আসছে, অ্যাডমিশনে আসছে, মেডিকেল পরীক্ষায় আসছে, গ্লুকোজে কয়টি ক্যারিয়াল কার্বন থাকে। আর এই ক্যারিয়াল কার্বনের উপর ডিপেন্ড করে কয়টা সমাণু হবে, এটা একটা সূত্র দিয়ে ডিটারমিন করা যায়, 2n, অর্থাৎ একটি যৌগের কয়টি আলোক সমাণু সম্ভব তা এই 2n দ্বারা ডিটারমিন করা হয়। দেখো কত ইজি, কত সহজ, এগুলো তোমার এমসিকিউ আসতেছে। তাহলে গ্লুকোজে যেহেতু তোমার 4টি ক্যারিয়াল কার্বন আছে, সেহেতু 2^4, তাহলে 2 × 2 × 2 × 2 যত হবে এতটি সমাণু সম্ভব, আলোক সমাণু সম্ভব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা ক্যারিয়াল কার্বন বুঝতে পেরেছ, এবং কয়টা ক্যারিয়াল কার্বন থাকলে কয়টি সমাণু সম্ভব তাও তোমরা এই সূত্র দিয়ে তোমরা বুঝতে পেরেছ। তোমরা খুব ইজিলি এভাবে ডিটারমিন করে আনসার করতে পারবে। এখন দেখো, আমি প্রতিবারই দেখি, প্রতি বছরই দেখি আমাদের এই প্রতিষ্ঠান থেকে অনেকেই মেডিকেল, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সুনামধন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ চান্স পায়। কারা পায়? যারা অল্প পড়ে কিন্তু বুঝে পড়ে, মুখস্থ করে না। তুমি যতটুকু পড়বে বুঝে পড়বে, মুখস্থ করবে না। আমি শিওর তোমার এই পরিশ্রম বৃথা যাবে না, তুমি সফল হবা। তাই যতটুকু পড়ো বুঝে পড়বা। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি দেখেছি আমাদের সাথে ফার্স্ট হয়েছিল যে ছাত্র মির্জা গালিব, সে যতটুকু পড়তো বুঝে পড়তো, খুব বেশি সময় পড়তো না। তাই আমি তোমাদের বলবো যতটুকু পড়বা বুঝে পড়বা। এখন দেখো আলোক সমানতা কাকে বলে। মনোযোগ দিয়ে খেয়াল করো, আলোক সমানতা সংজ্ঞার বোঝার আগে আমি একটা এক্সাম্পল বলবো, তারপরে তোমাদের সংজ্ঞা বলবো। COH, CH3, এটা OH, এটা OH। এটা একটা দর্পণ, আয়না, দর্পণ। COOH, CH3। আয়নাটা তুমি দেখলে তোমার এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, কিন্তু এটা এই পাশে আর এটা এই পাশে চলে যাবে, এটা হবে SO আর এটা H। তুমি দেখো এই কার্বনের মধ্যে এটা 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 ভিন্ন ভিন্ন গ্রুপ, তাই এটা ক্যারিয়াল কার্বন। এটা ক্যারিয়াল কার্বন না, কারণ একই গ্রুপ আছে, হাইড্রোজেন 3টা। এটাও ক্যারিয়াল কার্বন না, দেখো 2টা অক্সিজেন আছে সেম, তাহলে এখানে ক্যারিয়াল কার্বন আছে একটা, এখানেও ক্যারিয়াল কার্বন আছে একটা। তাহলে তুমি বলো এখানে যেহেতু ক্যারিয়াল কার্বন একটি আছে, সেহেতু 2n 2 = 1, অর্থাৎ এর কয়টি সমাণু সম্ভব? 2টি। এই 2টা হয়েছে, একটা একটা 2টা। দেখো কত ইজি। আমি 2n দ্বারা কয়টি আলোক সমাণু সম্ভব তা ডিটারমিন করতে পারি। আমি দেখছি এই যৌগের ভিতরে ক্যারিয়াল কার্বন আছে একটি, তাই এই যৌগের 2টা আলোক সমাণু সম্ভব, একটা হলো এটা আর একটা হলো এটা। তাহলে একটু দেখো খেয়াল করে, যদি H-টা সাধারণত বাম পাশে থাকে, OH-টা ডান পাশে থাকে, তাকে বলা হয় ডিইলেকট্রিক অ্যাসিড বা প্লাস ল্যাকটিক অ্যাসিড। দেখবা বইয়ে বিভিন্ন ভিন্ন ভিন্ন বইয়ে এটা নাম ভিন্ন ভিন্ন ধরছে, এটাকে কেউ ধরছে ল্যাকটিক অ্যাসিড বা মাইনাস ল্যাকটিক অ্যাসিড। সাধারণত এটা একটু পরে বোঝাবো আমি আর কি, যে কিভাবে এটা নামকরণ হয়, ডিপেন্ড করে, আবার ভেরিয়েশন হয়ে যায়। ওইটাও সঠিক, এটাও সঠিক, কোনো সমস্যা নেই। আর H-টা ডান পাশে আছে, তাই এটাকে বলবো L বা মাইনাস ল্যাকটিক অ্যাসিড। এখন তুমি যদি এটাকে ডিইলেকট্রিক অ্যাসিড ধরো, তাহলে এটা ল্যাকটিক অ্যাসিড হবে, এটা স্বাভাবিক নিয়ম, এটা কোনো সমস্যা না। বাট এটা ল্যাকটিক অ্যাসিড, 2টা যৌগের নামই ল্যাকটিক অ্যাসিড। তাহলে এখানে ক্যারিয়াল কার্বন আছে, আর সাধারণত ক্যারিয়াল কার্বন থাকলে যৌগটা আলোক সক্রিয় হয়, আলোক সক্রিয় ক্যারিয়াল কার্বন থাকলে, আর ক্যারিয়াল কার্বন না থাকলে আলোক সক্রিয় হয় না। তুমি একটু খেয়াল করে দেখো, এটাকে যদি একেবারে আমি টান দিয়ে নিয়ে আসি, এখানে ফেলো, তাহলে দেখো HOS এর উপর বসে, অর্থাৎ এইভাবে মিলে যায় না, এইভাবে দেখো মিলে যায় না, এই সবগুলোর উপরে বসছে, মিলছে, এটা এরকম হয়ে যাচ্ছে, অপ্রস্থাপনীয়।
অর্থাৎ এইটাকে এটার উপরে স্থাপন করা যাচ্ছে না। যদি মনে মনে তুলে নিয়ে আসো, আইনা এখানে বসাও, দেখো ওএস এর উপরে এইচ বসে, অর্থাৎ মেসিং হয় না। এটাকে বলা হয় অপরস্থাপনীয় প্রতিবিম্ব। এটার বিম্ব কিন্তু এটা, যেহেতু দর্পণ দ্বারা দেখেছো, এটার প্রতিবিম্ব হলো এটা। দেখো এই কার্বনের যতগুলো ফাংশনাল গ্রুপ আছে এখানেও কিন্তু ততগুলাই গ্রুপ আছে, তাই এর আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, কিন্তু সাজানোটা ভিন্ন। দেখো এইচ এই পাশে, এইচ এই পাশে, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, বাট কনফিগারেশন ভিন্ন। একে কি বলবা? স্টেরিও সমানতা। আর একটা ক্লাসিফিকেশন স্পেসিফিক্যালি এটাকে বলা আলোক সমানতা। তাহলে আলোক সক্রিয় যৌগের, কেন আলোক সক্রিয়? যেহেতু ক্যারেল কার্বন আছে। একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট কয়টা কনফিগারেশন? দুইটা। এই দুইটা জ্যামিতিক সমানতা তুমি দুইটা কনফিগারেশন পাইছো। একে অপরের উপর কেমন করে আচরণ করে? অপরস্থবনীয় প্রতিবিম্বে আচরণ করে। এটার প্রতিবিম্ব এটা, কিন্তু স্থাপন করা যায় না। একে বলা হয় অপরস্থাপনীয় প্রতিবিম্বে আচরণ করে। এবং সমবর্তী আলোকতলকে এটা +2.24 ডিগ্রি কোণে ঘোরায়, আর এটা -2.24 ডিগ্রি কোণে ঘোরায়। এখন আমার কথা হলো সমবর্তিত আলোকতল কি? তুমি দেখবা আলো যে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় সেটা কিন্তু প্রথমে এইরকম থাকে, এদিকে ছড়াচ্ছে, এদিকে ছড়াচ্ছে, এদিকে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় আলো যখন ছড়ায়। তুমি এই আলোটাকে যখন একটা পোলারিমিটার যন্ত্রের মধ্যে দিয়ে প্রেরণ করো, পোলারিমিটার যন্ত্র, এটা যদি পাঠাও, তাহলে এটা প্রত্যেকটার তল তখন একদিকে হয়ে যায়, একদিকে। এটাকে বলা হয় সমবর্তিত আলোকতল। এটা কে করলো? এ পোলারিমিটার একটা যন্ত্র। সাধারণ আলোক রশ্মি যেটা থাকে সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে ছড়িয়ে যায়, কিন্তু যখন এই আলোটাকে তুমি এদিকে প্রেরণ করবা, নাম হলো পোলারিমিটার যন্ত্র, তখন সে করে কি? এই বিভিন্ন দিকে যে আলোক রশ্মিগুলো আছে সেগুলোকে একদিকে সাজায়। এটাকে বলা হয় সমবর্তিত আলোকতল। এই তো সমবর্তিত আলোকতল গুলো তুমি যদি এরকম করে যদি তোমার হয়ে যায়, তাহলে এটা ডান দিকে ঘুরতেছে। সমবর্তিত আলোকতলকে এটাকে কোন দিকে ঘুরতেছে? ডান দিকে। এটা আগে সোজা ছিল, ডান দিকে ঘুরতেছে। মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই কাজটা কে করলো? পোলারিমিটার। আর এটা কি? সমবর্তিত আলোকতল। এটা সমবর্তিত না, এটা ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। এখন তুমি বলবা এটা পড়ানোর সাথে এটা রিলেশন কি? আমি কিন্তু আগে এক্সাম্পল করে নিয়েছি, সংজ্ঞা এখনো বলিনি, এখন সংজ্ঞা বলতেছে। আলোক সক্রিয় যৌগের, কেন সক্রিয়? প্যারেল কার্বন আছে। একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশন যদি একে অপরের উপর অপরস্থাপনীয় প্রতিবিম্বে আচরণ করে এবং সমবর্ত আলোকতলকে, এই তলটাকে একই মাত্রায় +2.24, একই মাত্রায় -2.24 কোণে ঘোরায়, পরস্পর বিপরীত দিকে। দেখো এটা যেদিকে ঘোরাচ্ছে প্লাস, এর বিপরীত দিকে মাইনাস। যদি এই যৌগ এটার এদিকে ঘোরায়, এই যৌগ এটাকে এদিকে ঘোরাবে, বাম দিকে ঘোরাবে। তবে কেমন কোণে ঘোরাবে? সেম, তবে চিহ্ন বিপরীত, প্লাস এন্ড মাইনাস। এখন আমি আবার গুছিয়ে একটু বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো, এখনই মুখস্থ হবে। আলোক সক্রিয় যৌগের একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশন যদি একে অপরের উপর অপরস্থাপনীয় প্রতিবিম্বে আচরণ করে এবং সমবর্তিত আলোকতলকে একই মাত্রায় ঘড়ি কাঁটার দিকে এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাইতে পারে, তাহলে এদেরকে বলবো আলোক সমাণু, আর এই বিষয়কে বলবো আলোক সমানতা। দেখো কত সহজ হয়ে গিয়েছে। এই জন্য আমি বলি তুমি সংজ্ঞা মুখস্থ করার আগে এক্সাম্পল বুঝো, মাথায় ঢুকাও, তারপরে মুখস্থ করো। আমি আবার বলতেছি, দেখো যেহেতু ক্যারেল কার্বন আছে, এর আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় যৌগের একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশন যদি একে অপরের উপর অপরস্থাপনীয় প্রতিবিম্বে আচরণ করে, কারণ এটা একটার উপরে স্থাপন করতে পারো না, এবং সমবর্তিত আলোকতলকে ঘড়ি কাঁটার দিকে ও বিপরীত দিকে একই মাত্রায় ঘোরাইতে পারে, তাহলে এদেরকে বলবো আলোক সমাণু, আর এই বিষয়কে বলবো আলোক সমানতা। এখন আলোক সমানতার শর্ত কি? শর্ত ফার্স্ট ওয়ান,
আলোক সমানতার শর্ত 1 নাম্বার হলো, তুমি দেখো এর মধ্যে কাইরাল কার্বন থাকা লাগবে, দেখো কাইরাল কার্বন আছে। 2 নাম্বার, যৌগটিকে আলোক সক্রিয় হইতে হবে, যেহেতু কাইরাল কার্বন আছে সেহেতু এরা আলোক সক্রিয়। 3 নাম্বার, একে অপরের উপর অপরস্থাপনীয় প্রতিবিম্বে নিয়ে আচরণ করতে হবে। অবশ্যই এটার উপর এটা স্থাপন করা যায় না, অপরস্থাপনীয় প্রতিবিম্বে নিয়ে আচরণ করে। 4 নাম্বার, সমবর্তিত আলোকতলকে ঘড়ি কাটার দিকে ও বিপরীত দিকে একই মাত্রা ঘুরাইতে সমর্থ হতে হবে। তুমি যদি সংজ্ঞাটা মুখস্থ থাকে, বৈশিষ্ট্য প্রত্যেকটাই কিন্তু সংজ্ঞার ভিতরে আছে, তাহলে আমার আর বৈশিষ্ট্য আলাদা করে পড়ার কোনো দরকার নাই। ফার্স্ট ওয়ান, কাইরাল কার্বন থাকা লাগবে, যৌগটিকে আলোক সক্রিয় হইতে হবে। কাইরাল কার্বন যেহেতু আছে এমনিতে আলোক সক্রিয়, একে অপরের উপর অপরস্থাপনীয় প্রতিবিম্বের আচরণ করবে, অবশ্যই স্থাপন করা যায় না। সমবর্তিত আলোকতলকে ঘড়ি কাটার দিকে ও বিপরীত দিকে ঘুরাইতে সমর্থ হতে হবে। তাহলে তোমরা এই আলোক সমানতাও ইন ডিটেলস আশা করি বুঝতে পেরেছ। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের নেক্সট যে টপিকটা সেটা হলো এনানসিওমার। এনানসিওমার বারংবার পরীক্ষা এসেছে, এটা এনানসিওমার কি একদম সেম, তুমি যেটা বুঝে থাকো এনানসিওমার শেষ। বলতেছে যে আলোক সমাণু দ্বয়, কয়টা আছে বলো? 2টা। এরা কিন্তু আলোক সমাণু, দ্বয় মানে 2টা। যে আলোক সমাণু দ্বয় একে অপরের উপর অপরস্থাপনীয় প্রতিবিম্বের আচরণ করে, এরা কিন্তু একে অপরের উপর অপরস্থাপনীয় প্রতিবিম্বের আচরণ করে এবং সমবর্তী আলোকতলকে একই মাত্রায় বিপরীত দিকে ঘুরাইতে পারে, তাদেরকে বলবা এনানসিওমার। তাহলে দেখো আগের সংজ্ঞাটাই তো এনানসিওমারের সংজ্ঞা বললাম, যে আলোক সমাণু দ্বয় 2টা সমবর্তী আলোকতলকে একই মাত্রায় বিপরীত দিকে ঘুরাইতে পারে এবং একে অপরের উপর অপরস্থাপনীয় প্রতিবিম্বে আচরণ করে, তাহলে এদেরকে বলবা কি তুমি? পরস্পরের এনানসিওমার। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের কি? এনানসিওমার। যেটা ডি ল্যাকটিক অ্যাসিড সেটাই কিন্তু প্লাস ল্যাকটিক অ্যাসিড। তুমি বলতে পারো স্যার ডিটা কি, এলটা কি? এই ডি হলো, তুমি টেক্সট বইয়ে লেখা আছে দেখবা ডেক্সটু রোটাটরি, ঘড়ির কাটার দিকে ডেক্সটু রোটাটরি, এই সেই হলো ডি, ডেক্সটু। লেবু রোটাটরি, লেবু রোটাটরিটা এল, ঘড়ি কাটার বিপরীত দিকে। তাই এল কি ডি কি তোমরা বুঝতে পেরেছো? ডেক্সট্রো লেবু রোটাটরি আর ডেক্সটু রোটাটরি। যেটা ঘড়ি কাটার দিকে সেটা প্লাস ল্যাকটিক অ্যাসিড আর একটা মাইনাস ল্যাকটিক অ্যাসিড। আর এই 2টা পরস্পর কি? এনানসিওমার। আশা করি তোমরা এনানসিওমার বুঝতে পেরেছো। অর্থাৎ আলোক সমানতার সংজ্ঞা পড়লে এনানসিওমার করবে। রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, এটা এমসিকিউ আসছে, সিকিউ আসছে। এনানসিওমার দ্বয়ের মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। তোমরা একটু আগে দেখেছো এই 2টা হলো এনানসিওমার, এই দ্বয়ের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এটা কোনো পড়া? এনানসিওমার দ্বয়ের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। তুমি যে মনে করো এনানসিওমার মনে নাই, তাহলে দিবে না। কিভাবে দিবে? যে আলোক সমাণু দ্বয় সমবর্তী আলোকতলকে একই মাত্রায় পরস্পর বিপরীত দিকে ঘুরাইতে পারে এবং একে অপরের উপর অপরস্থাপনের প্রতিবিম্বের আচরণ করে, তাদের মিক্সারকে রেসিমিক মিশ্রণ বলে, সেটা দিলেও হবে। একটা সংজ্ঞা অনেকভাবে লেখা যায়। আর যদি তুমি মনে করো যে লিখবো আমি স্যার এনানসিওমার দ্বয়ের মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে, তাহলে এটাকে রেসিমিক মিশ্রণ, অর্থাৎ ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড একটি রেসিমিক মিশ্রণ, অথবা ডি এল মিশ্রণ একটি রেসিমিক মিশ্রণ, অথবা প্লাস মাইনাস মিশ্রণ একটি রেসিমিক মিশ্রণ। কারণ এটা ডি ল্যাকটিক অ্যাসিড, এটা এল ল্যাকটিক অ্যাসিড, দুটো মিক্সার করে ফেলছো। এটা প্লাস ল্যাকটিক অ্যাসিড, এটা মাইনাস ল্যাকটিক অ্যাসিড, তুমি দুটাকে মিক্সার করে ফেলছো, এদেরকে বলবো তুমি কি? রেসিমিক মিশ্রণ। এই মিশ্রণের আবর্তন কোণ কত? যখন দুইটাকে তুমি -2.24 প্লাস 2.24 দুইটাকে একত্র করবা, তখন এই 2টা কাটাকাটি হয়ে 0, অর্থাৎ রেসিমিক মিশ্রণের আবর্তন কোণ 0। এটা অবজেক্টিভ আসে প্রায় এমসিকিউ। রেসিমিক মিশ্রণের আবর্তন কোণ কত? 0। রেসিমিক মিশ্রণের কোন আলোক সক্রিয়তা আছে কিনা? রেসিমিক মিশ্রণের কোন আলোক সক্রিয়তা নাই, কারণ যখন সে আলাদা থাকে তখন কাইরাল কার্বন থাকে, যখন আলাদা থাকে তখন কাইরাল কার্বন থাকে, তখন আলোক সক্রিয় হয়। যখন তুমি মিক্সার করবা তখন তো তাদের কোনো আলোক সক্রিয়তা থাকে না, বহুপদী কোষণ আসে। রেসিমিক মিশ্রণের আবর্তন কোণ 0 সত্য। বহুপদী 2 নাম্বার, এদের আলোক সক্রিয়তা আছে না নাই? মনে করো থাকে না, লিখছে এটা সত্য। অর্থাৎ রেসিমিক মিশ্রণের কোনো আবর্তন কোণ থাকে না এবং আলোক সক্রিয়তাও থাকে না।
এই ছিল তোমাদের সেকেন্ড ইয়ারে যে সমানতাগুলো আছে ইন ডিটেলস। আশা করি তোমরা যদি এটা খুব ভালো করে বুঝে যাও, তোমাদের এই ইন্টারনাল পরীক্ষা, এক্সটার্নাল পরীক্ষা, ইভেন দো তোমাদের অ্যাডমিশন 100% পুরোটাই এখানে কভার করবে। কিন্তু এখন দরকার কি, তোমাদের অবশ্যই একনিষ্ঠভাবে পড়াশোনা করা। তোমরা অবশ্যই ভালো করে সময়কে ইউটিলাইজ করে এগুলো পড়বে। যদি আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমাকে তো একটু উৎসাহিত করতে হবে। তুমি বেশি বেশি কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি একটু ছড়িয়ে দাও। যেহেতু আমার ফ্রি অফ কস্টে আমি এগুলো আপলোড করতেছি, তোমাদের জন্যই একটু কষ্ট করতেছে। সবাই ভালো থাকবে, তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় দোয়া রেখে আজকে শেষ করছি। খোদা হাফেজ।